মেঘলা বিকেলের শেষ আলোটা যখন নদীর খোলা জলে মিশে যাচ্ছিল, তখন একটা ঘাটে এসে নৌকা ভিড়ল। ঘাটটা শহরের কোলাহল থেকে অনেক অনেক দূরে, নির্জন এক চরে। ঘাটের কাছেই পুরনো একটা বটগাছ, যার ঝুড়িগুলো মাটিতে নেমে এসেছে। নৌকা থেকে নেমে নিজের সাথে থাকা পিঠের ব্যাগটা একটু কাঁধে চড়িয়ে নিলাম। আমার নাম শুভ, পেশায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানকারী, বা বলা ভালো পুরনো স্থাপত্য ও লোকগাথা নিয়ে কাজ করা এক গবেষক। এই প্রত্যন্ত চরে আসার একটাই কারণ, এখানে নাকি একসময় বিশাল এক জমিদারের কাছারি বাড়ি ছিল, যা এখন কেবল ধ্বংসস্তূপ। কিন্তু তার চেয়েও বড় কথা, এই চরে নাকি এক অশরীরী বাস করে, যাকে এলাকার মাঝিরা ডাকে নয়নতারা নামে। ঘাটের কিছুটা দূরে একটা চায়ের দোকান, চালার নিচে একটা মিটমিটে হেরিকেল জ্বলছে। আমি গিয়ে কাঠের বেঞ্চিটায় বসলাম। চাচা, এক কাপ কড়া করে চা দেওয়া যাবে? চা তো দেব বাবাজি, কিন্তু এই অসময়ে এই চরে নামলে যে? আর কিছুক্ষণ পর তো রাত নামবে। আমি কাছারি বাড়ির দিকে যাব চাচা, আজ রাতে ওখানেই থাকার ইচ্ছা। কথাটা শুনি সে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। কাছারি বাড়ি এই সময়? বাবাজি, তুমি কি পাগল হয়ে গেছো? ওখানে দিনের বেলা মানুষ যেতে ভয় পায়, আর তুমি রাত কাটাবে? আজ অমাবস্যা, ভুলে যেও না। ভয় পাবার মতো কিছু তো দেখছি না চাচা। আমি ওসব ভূতপ্রেত বিশ্বাস করি না। পুরনো বিল্ডিং দেখতে এসেছি, কাজ শেষ করে কাল সকালে বাড়ি ফিরব। যে বিশ্বাস করে না তাকেই তো ও টানে। নয়নতারা কাউকে ছাড়ে না। কতজন এলো, কতজন গেল, কেউ এক রাতের বেশি টিকতে পারল না। 2 বছর আগে এক বৈরাগী এসেছিল। সকালবেলা তাকে পাওয়া গিয়েছিল নদীর ধারে, চোখ দুটো শক্ত, জিভ বাইরে বের করা। এখনো সময় আছে, তুমি ফিরে যাও বাবাজি। ভাববেন না, আমার কাছে এমন কিছু নেই যা ও কেড়ে নিতে পারবে। চায়ের দাম মিটিয়ে আমি হাঁটা ধরলাম কাছারি বাড়ির দিকে। বুড়ো পেছন থেকে বলল, বাইরে থেকো বাবাজি, ঘরে ঢোকার ভুল করবে না, নতুবা আলো ফুটবার আগেই তুমি অন্য জগতের মানুষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচা। পথটা মাটির, দুপাশে ঘন জঙ্গল আর উঁচু উঁচু ঘাস। বাতাসে কেমন যেন থমথমে ঠান্ডা ভাব। বেশ কিছুটা হাঁটার পর হঠাৎ টের পেলাম দূর থেকে কেউ যেন বাঁশি বাজাচ্ছে। মিষ্টি কিন্তু অত্যন্ত করুণ একটা সুর। সুরটা ভেসে আসছে নদীর ওপার থেকে নয়, যেন একদম কাছারি বাড়ির ভাঙা চত্বর থেকে। খানিক হেঁটে পৌঁছালাম পুরনো কাছারি বাড়ির সামনে। এই তাহলে সেই পুরনো কাছারি বাড়ি। এখানে ভয়ের তো কিছুই দেখছি না। দেখেই বোঝা যায় বিশাল এক তোরণ ছিল এক সময়। এখন তা ধসে পড়েছে, লতা গুল্মে ঢেকে গেছে লাল ইটের পাঁজর। উঠোনটা বেশ চওড়া, সেখানে একটা পুরনো দিঘি আর ডালপাল্লা ছড়িয়ে থাকা বিশাল একটা ছাতিম গাছ। আমি চত্বরের একপাশে একটা ইটের বেদির ওপর বসলাম। সঙ্গে আনা টর্চটা জেলে চারপাশটা একবার দেখে নিলাম। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। টর্চটা বন্ধ করলাম, আর ঠিক তখনই আমার পিছনের খুব কাছে
কেউ একজন হেঁটে যাওয়ার শব্দ হলো। শুকনো পাতায় মজমজ শব্দ। টর্চের আলো ফেললাম ছাতিম গাছের নিচে। আলোর বৃত্তে যে দৃশ্যটা ফুটে উঠল তা দেখে আমার বুকের ভিতরটা ধক করে উঠল। গাছটার নিচে দাঁড়িয়ে আছে এক তরুণী, পরনে শাড়ি। মেয়েটি আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। তার হাসিতে ভয়ের চেয়ে আভিজাত্য আর বিষাদ বেশি ছিল। সে এগিয়ে এলো আমার দিকে। আশ্চর্য, আমার হাত কাঁপছে না, কিন্তু বুকের ভিতর এক অদ্ভুত অজানা অনুভূতির জন্ম হচ্ছে। আলোটা বন্ধ করো, আমার চোখ ধাঁধিয়ে যায়। আমি টর্চটা বন্ধ করে দিলাম, এক টুকরো মোমবাতি জ্বালিয়ে পাশে রাখলাম। তুমি নয়নতারা? লোকে তো ওই নামেই ডাকে। তুমি ভয় পাচ্ছ না কেন? সবাই তো আমাকে দেখে চিৎকার করে দৌড়ে পালায়। ভয় পাবার মতো কিছু তো এখনো তুমি করনি। আর তাছাড়া সৌন্দর্য দেখে মানুষ সাধারণত মুগ্ধ হয়, ভীত হয় না। তুমি খুব অদ্ভুত কথা বলো। আগের মানুষগুলো এসে কেবল জপ তপ করতো, নয়তো হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতো। কারণ আমি জানি অকারণে কেউ অপদেবতা হয় না। তোমার এই একা থাকার পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। নয়নতারা জলটার দিকে তাকিয়ে রইল। গল্প? গল্প শুনে কি করবে? এই জ্বরের প্রতিটি ধূলিকণা আমার রক্ত চেনে। 100 বছর আগে এই কাছারি বাড়ির জমিদারের ছেলে আমাকে এই জ্বরে এনে খুন করেছিল, কেবল আমার রূপের অপরাধে। আমার দেহটা এই দিঘির জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আত্মা তো জলে ডোবে না। তাহলে তুমি এখনো কেন আটকে আছো? এত বছর পরও প্রতিশোধ নাওনি কেন? কাকে প্রতিশোধ দেব? যারা অপরাধী ছিল তারা সবাই মাটির নিচে, কিন্তু আমি তো রয়ে গেলাম এই দুই জগতের মাঝখানের ফাঁদে। আমি না পারি ওপারে যেতে, না পারি এই পৃথিবীর অংশ হতে। এই নদী, এই ছাতিম গাছ, এই নির্জনতা, এই আমার বন্দিশালা। চা খাবে? নয়নতারা থমকে গেল, কিছু মুহূর্ত চুপ করে থেকে বলল, কি বললে? আমার কাছে ফ্লাক্সে গরম চা আছে, এক কাপ খাবে? যদিও জানি না তোমরা চা খাও কিনা। আমরা এসব খাই না, আমাদের অন্য খোরাক লাগে। যেমন? যেমন সঙ্গী, জীবন, যে জীবন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কথাটার সাথে সাথেই চারপাশে তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে গেল। আমার হাতের চামড়া কাঁটা দিয়ে উঠল। দিঘির জলটা হঠাৎ থমথমে হয়ে গেল, কোনো ঢেউ নেই। ছাতিম গাছের পাতাগুলো তীব্র শব্দে কেঁপে উঠল, যেন বিশাল কোনো ঝড় আসছে। জানো শুভ, প্রতিটি মানুষ যখন এই চরে আসে আমি তাদের ভয় দেখাই না, আমি শুধু তাদের ভেতরটা পরীক্ষা করি। কিন্তু তোমার ভেতরে আমি একটা জিনিস দেখেছি, শান্তি। তুমি জগৎকে ভয় পাও না, তুমি আমাকেও ভয় পাও না। আচ্ছা, তুমি আমার নাম জানলে কিভাবে? বাতাস সব বলে দেয়। নয়নতারা আমার আরও কাছে এলো। এখন ওর আর আমার মাঝে মাত্র 2 ইঞ্চির ব্যবধান, কিন্তু আমি ওর কোনো শরীরের উত্তাপ পাচ্ছি না। কেবল এক তীব্র শীতল অনুভূতি আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। আমার সাথে চলো না শুভ। এই নদীর ওপারে একটা দেশ আছে, সেখানে কোনো ব্যথা নেই, কোনো সময় নেই। সেখানে কেবল আমি আর তুমি থাকবো। 1000 বছর ধরে আমি একা। এই চরের বাতাস আমার কান্নায় ভারী হয়ে গেছে। তুমি আমার সাথে থাকলে আমি আর একা থাকবো না।
ওর হাতটা এগিয়ে এলো আমার বুকের দিকে, কিন্তু আমি অনুভব করতে পারছি ওর আঙ্গুলের স্পর্শ আমার জামা ভেদ করে সোজা চামড়ায় গিয়ে বিঁধছে। আমার মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। কেমন যেন এক তীব্র আকর্ষণ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে ওর সাথে চলে গেলেই বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। দুনিয়ার কোনো ক্লান্তি, কোনো ঝামেলা আর ছুঁতে পারবে না। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, এটা এটা অসম্ভব নয়নতারা। কেন অসম্ভব? নয়নতারা ওর চোখ দুটো আমার চোখে রাখল। ওর চোখে অদ্ভুত এক মায়াজাল, যেন অতল কোনো সমুদ্র। তুমি তো জীবিতদের জগতে খুব একটা সুখী নও। আমি তোমার চোখ দেখে বুঝতে পারছি। তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। তবে বাধা কোথায়? বাধা প্রকৃতির নিয়মে। আমি মানুষ, তুমি অন্য জগতের। জোর করে এই বন্ধন হয় না নয়নতারা। আমি তো জোর করছি না। তুমি তো নিজেই আমার কাছে এলে, এই ঘাটে, এই কাছারি বাড়িতে। কেউ তো তোমাকে ডেকে আনেনি। তুমি নদীর মায়ায় পড়েছ, তুমি আমার মায়ায় পড়েছ। ওর স্পর্শে আমার শরীরটা বরফের মতো ঠান্ডা হতে লাগলো। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। ছাতিম গাছের গন্ধটা এখন অসহ্য তিতা লাগছে। আমি বুঝতে পারলাম ও আমার জীবনী শক্তি শুষে নিচ্ছে। অবচেতনভাবেই ও আমাকে ওর জগতে টেনে নিয়ে যাচ্ছে। নয়নতারা, থামো। ভয় পেও না, শুধু কিছুক্ষণের কষ্ট, তারপর আমরা মুক্ত। তুমি আর কোনো দিন একা থাকবে না। ঠিক সেই মুহূর্তে অনেক দূর থেকে একটা তীক্ষ্ণ শব্দ ভেসে এলো। ওটা নদীর ঘাটের সেই চায়ের দোকানের বুড়োর কাঁসার আর ঘণ্টার তীব্র কাঁপুনি। বুড়ো চরের ছোট মন্দিরটাই প্রাত আরতি শুরু করেছে। শব্দটা ভোরের হিমেল বাতাসের বুক চিরে সপাটে এসে আছড়ে পড়ল কাছারি বাড়ির নির্জন উঠোনে। শব্দটা শোনা মাত্রই নয়নতারা চমকে পিছনে হটে গেল। তার মুখটা যন্ত্রণায় কোকিয়ে উঠল। না, না, না। শরীরের চারপাশে সেই তীব্র শীতলতা কমতে শুরু করেছে। আমার হাত পা আস্তে আস্তে প্রাণ ফিরে পেতে লাগলো। নয়নতারা দিঘির ঘাটের কাছে গিয়ে দাঁড়ালো। সময় হয়ে গেছে, আলো চলে আসছে। আমাকে আবার ফিরে যেতে হবে সেই অন্ধকার জলের নিচে। আমি উঠে দাঁড়ালাম, ধীর পায়ে ওর কাছে গেলাম। তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে নয়নতারা? আমি তোমাকে মারতে চাইনি, আমি শুধু একা থাকতে চাইনি। মানুষ স্বার্থপর হয় শুভ, কিন্তু অশরীরীরা যখন একা হয়ে যায়, তারা মানুষের চেয়েও স্বার্থপর হয়ে ওঠে। তারা শুধু একটা সঙ্গী চায়, যে তাকে বুঝবে, যে তাকে ছেড়ে যাবে না। কিন্তু অন্যকে টেনে এনে নিজের মুক্তি কখনো হয় না। নয়নতারা আমার দিকে তাকিয়ে একটু হাসল। ভোরের প্রথম আলোটা তখন ওর শরীরের ওপর এসে পড়েছে। আলো লাগার সাথে সাথেই ওর শরীরটা আবজা হতে শুরু করেছে, যেন ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যাচ্ছে। হয়তো তুমি ঠিকই বলেছ, কিন্তু জানো তো, এই 100 বছরে তোমার সাথেই আমার সবচেয়ে ভালো সময় কেটেছে। তুমি আমাকে ভয় পাওনি, আমার সাথে গল্প করেছো। ওর শরীরটা এখন প্রায় অদৃশ্য, কেবল কণ্ঠস্বরটা বাতাসের মাধ্যমে আমার কানে ভাসছে। ফিরে যেও শুভ, এই চরে আর কখনো এসো না। কারণ পরের বার হয়তো আমি নিজেকে আটকে রাখতে পারবো না। আবার কোনো অমাবস্যায় যদি মন চায়, নদীর জলের দিকে তাকিয়ে শুধু আমার নামটা ডেকে নিও। নয়নতারা! কিন্তু ততক্ষণে সেখানে কেউ নেই।
সকালে সূর্যটা পুরো দমে উঠে গেছে তখন। চরের ওপর জমে থাকা কুয়াশা আর অন্ধকার এক লহমায় উদাও। পাখি ডেকে উঠল গাছের ডালে। রাতের সেই থমথমে বাতাস এখন একদম স্বাভাবিক। আমি ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে ঘাটের দিকে রওনা দিলাম। নদীর ঘাটে পৌঁছে দেখি সেই বুড়ো দোকানদার টিনের চালার নিচে বসে আছে। তুমি এখনো জ্যান্ত আছো বাবাজি? কাছারি বাড়িতে রাত কাটিয়ে সুস্থ শরীরে কি করে ফিরে আসতে পারলে তুমি? হ্যাঁ চাচা, ভালোভাবেই ফিরে এলাম। নয়নতারা, ওকে দেখো নাই? কিছু বলে নাই? হ্যাঁ চাচা, দেখেছিলাম, কথাও হয়েছে। তবে ও যতটা না ভয়ঙ্কর তার চেয়ে অনেক বেশি একা। আমরা মানুষরা জীবনকে যত আঁকড়ে ধরি, মৃতরা বোধ হয় তার চেয়েও বেশি ভালোবাসাকে আঁকড়ে ধরতে চাই। তারপর নৌকায় গিয়ে বসলাম। মাঝি দাঁত টানতে শুরু করলো। চরটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। আমি পিছন ফিরে তাকালাম। দূর থেকে মনে হলো কাছারি বাড়ির ছাতিম গাছটার নিচে শাড়ি পরা এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আর হাত নেড়ে আমাকে বিদায় জানাচ্ছে। আমি পকেটে হাত দিয়ে দেখলাম কাল রাতে নয়নতারা ছোঁয়া লাগা জায়গাটা এখনো সামান্য ঠান্ডা হয়ে আছে, এক অবাস্তব স্মৃতির মতো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।